বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ বড় কর্মকর্তা। অবশেষে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। অন্তর্বর্তী সরকারকে সুখবর দিল চীন ও কানাডা। বাংলাদেশে হত্যা ও অধিকার লঙ্ঘনের দায়ে জড়িতদের বিচার চায় জাতিসংঘ। খুতবায় আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে বয়ান, চাকরি গেল ইমামের। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, সাবেক এমপি লতিফকে আদালতে না তুলে পাঠানো হলো জেলে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ বড় কর্মকর্তা। পুলিশের ৩ বড় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে কথা বলা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো ৩ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আতিকুল ইসলাম, উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। গত কয়েকদিনের ক্রীড়া অঙ্গনের বড় খবর, পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। অবশেষে আজ বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আজ বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে বিসিবি। সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দেন পাপন। সূত্র বলছে, বিসিবি সভাপতির পদত্যাগ ইস্যুতেই এই বৈঠক ডাকা হয়। গত ৫ই আগস্টে সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিগত সরকারে ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপন। কারো কারো মতে তিনি দেশের বাইরে। এর মধ্যে স্থবিরতা নেমে আসে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনে। নারী টি-20 বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নিয়েছে আইসিসি। ২০০৯ সাল থেকে কিশোরগঞ্জ ৬ আসনের এমপি ছিলেন নাজমুল হাসান পাপন। এর আগে সরকার মনোনীত সভাপতি হিসেবে ২০১৯ সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন। সেই টানা ৩ মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। অন্তর্বর্তী সরকারকে সুখবর দিল চীন ও কানাডা। উচ্চ সুদে নেওয়া ৪০০ কোটি মার্কিন ডলার ঋণের সুদের হার কমানোর প্রস্তাব চীনা রাষ্ট্রদূতকে দিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশকে দেওয়া চীনা ঋণের প্রতিশ্রুতি আছে ৭০০ কোটি ডলার। সব মিলে এসব ঋণ আগামীতে পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান মেয়াদ বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের তথ্য জানান। এর আগে সচিবালয় উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং কানাডার রাষ্ট্রদূত ডক্টর লিলি নিকোলাসের সঙ্গে পৃথক বৈঠক করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রকল্প বাস্তবায়নে তাদের সহায়তা চাওয়া হয়েছে। বিশেষ করে চীন এবং কানাডার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোতে আর্থিক সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়। তারাও আগ্রহ দেখিয়েছেন। তিনি আরো বলেন, প্রকল্প না নিলে হতো এমন প্রকল্প নিয়েছে বিগত সরকার, এতে আমাদের উপর ঋণের বোঝা পড়েছে। এগুলো দুঃখজনক ব্যাপার। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে কিনা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিছু ইস্যু আছে, কানাডার সঙ্গে কিছু ইস্যু আছে, এগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেনি। অন্যান্য অনেক বিষয়ে বলা হয়েছে। আওয়ামী লীগ সরকার ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা রেখে গেছে, সেটি কিভাবে কমাতে জানতে চাইলে ডক্টর সালেউদ্দিন বলেন, ওটা বড় প্রচন্ড প্রেসার, কারণ এগুলো দিয়েছে ওরা চুরি করে। ডোনারদের বলতে হবে এটি বিরাট প্রেসার। আমরা এগুলো রিভিউ করছি, দেখছি, আমরা এটি নিয়ে সতর্ক আছি। আমাদের নিজেদের মধ্যেও এটি নিয়ে কথা হচ্ছে। এত বড় ঋণের বোঝা নিয়ে শুরু করেছি, আমাদের জন্য খুব কঠিন। ঋণ নিয়ে ফেরতের বিষয় আছে, এগুলো আমরা সমাধানের চেষ্টা করব। বাংলাদেশে হত্যা ও অধিকার লঙ্ঘনের দায়ে জড়িতদের বিচার চায় জাতিসংঘ। বাংলাদেশে ছাত্র ও জনতার আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা, প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ। একই সঙ্গে সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করা দরকার বলে মন্তব্য করেছে সংস্থাটি। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। চিঠিতে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি। খুতবায় আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে বয়ান, চাকরি গেল ইমামের।
ফরিদপুরের সালথায় জুমার নামাজের খুতবায় আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলায় মুজাহিদুল হক নামের এক ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ঘটনা ঘটে। ইমামের চাকরিচ্যুতির বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা চলছে। মুরাটিয়া গ্রামে মুসল্লিরা জানান, মধ্যপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফসার মাতুব্বরের ছেলে স্বপন মাতুব্বর আওয়ামী লীগ নেতার ছেলে বিধায় তাকে মসজিদের সভাপতি নির্বাচিত করা হয়। শেখ হাসিনার পতনের পর গত 9 আগস্ট জুমার নামাজের খুতবায় মসজিদের ইমাম মুজাহিদুল হক আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলেন। এ সময় সভাপতি সমর্থকরা খুতবায় বাধা দেন। পরে নামাজ শেষে ইমামকে মসজিদ থেকে বের করে দেন সভাপতি। বিকেলে ভুক্তভোগী ইমাম হাফিজ মাওলানা মুজাহিদুল হক বলেন, মুরাটিয়া মধ্যপাড়া জামে মসজিদে গত 8 মাস ধরে ইমামতি করছি। গত 9 আগস্ট জুমার নামাজের খুতবায় জালেমের জুলুম নির্যাতনের পরিণাম কি হয় তা নিয়ে কথা বলি। সেই সঙ্গে 2013 সালের 5ই মে ঢাকা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার বিষয়টি তুলে ধরি। এ সময় কালাম নামের এক মুসল্লি বাধা দেন। পরে পরিস্থিতি খারাপ হওয়ায় আমি বয়ান বন্ধ করে দিই। এক পর্যায়ে নামাজ শেষে সভাপতি আমাকে চাকরি ছেড়ে চলে যেতে বলেন। পরে আমি চলে আসছি। এ বিষয়ে জানতে মুরাটিয়া মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি স্বপন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তবে স্বপনের বাবা মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফসার মাতুব্বর বলেন, ইমাম সাহেব ধর্মীয় বয়ান বাদ দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছিলেন। পরে পোলাপান ঝামেলা বাঁধালে তিনি চলে যান। আমরা তাকে চাকরিচ্যুত করিনি, তিনি একাই চলে গেছেন। এখন আমরা ভালো একজন ইমাম রাখবো। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, সাবেক এমপি লতিফকে আদালতে না তুলে পাঠানো হলো জেলে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে চট্টগ্রাম 11 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এম.এ. লতিফকে রিমান্ড শেষে আদালতে তুলতে পারেনি পুলিশ। আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে তাকে না নামিয়েই ওই গাড়িতে করেই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত এম.এ. লতিফকে কারাবিধি অনুযায়ী ডিভিশন বিষয়ে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দিয়েছেন। মহানগর পুলিশের উপকমিশনার এ.এম. হুমায়ুন কবির জানান, এম.এ. লতিফকে আদালতে আনা হলে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করেন কয়েকশো মানুষ। তাই নিরাপত্তার স্বার্থে লতিফকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়নি। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। লতিফের চিকিৎসা ও কারাগারে ডিভিশনের আবেদন করেন তার আইনজীবী। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন। গত শনিবার নগরের বায়াজিদ বোস্তামি থানার মাজারগেট এলাকা থেকে এম.এ. লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এরশাদ নামে এক যুবক গুলিতে আহত হন। এ ঘটনায় আহত এরশাদ ডবলমুরিং থানায় এম.এ. লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে মামলা করেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।